আতঙ্কের মধ্যে থাকতাম এই কারণে যে আমি আমি যদি আমাকে যদি এসে না পায় তাহলে তো ওরা করবে, মানে আমার বাচ্চাদের উপরে টর্চার করবে। এই জন্য আমি সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকতাম। আর একটা বিষয় পরবর্তীতে তো এমন হলো যে যেখানে সেখানে আমাদের মানে নারী নেত্রীদের উপরে যেটা হতো, যেমন 2018 সালের কথা বলি, 2017 থেকেই তো ম্যাডামের 2016 থেকেই শুরু হলো ম্যাডামের আম এই যে আলিয়া মাদ্রাসায় যে ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছিল, সেই ক্যাঙ্গারু কোর্টে ম্যাডামকে করা হতো। মানে হাজিরা দেওয়া হতো। তো সেই সেই হাজিরাতে এর আগে আরেকটু বলি যে সে 111 এর কথাটা একটু বলি। 111 এ যেটা হলো যে উম মঈনুদ্দিন ফখরুদ্দিনরা আম তো আমাদের দল যখন ওরা যখন ক্ষমতায় আসলো 111 এর 2 বছর, তখন ও ওরা তো আমাদের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে মামলা হামলা এবং নেতাদেরকে মানে মানে মোস্টলি নেতাদেরকে গ্রেপ্তার করে ফেললো, কিংবা অনেকে আত্মগোপনে চলে গেল। সেই সময়টায় আমার বাসা ছিল হলো লালমাটিয়াতে। তা আমি প্রথম যখন ভিপি হলাম, আমার পার্লামেন্টে যে আমাদের একটা মানে প্রত্যেকেরই একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হয়। তা আমি ওই অ্যাপার্টমেন্টে উঠি নাই, কারণ ওই অ্যাপার্টমেন্ট একটু ছোট। কারণ ওটা তো আমারই। হ্যাঁ, আমি যখন এমপি হলাম, তা আমি কিন্তু ইসেই থাকতাম, লালমাটিয়া আমার নিজের ফ্ল্যাটে। তো হ্যাঁ, তখন তারপরে যখন 111 চলে এলো, তখন তখন আমি কিন্তু ওই বাসা ছেড়ে আমি এসে চলে গেলাম, ন্যাম ফ্ল্যাটে চলে গেলাম ডিউ টু, কারণ তখন খন্দকার দেলার হোসেন যিনি আমাদের মহাসচিব হলেন, উনিও কিন্তু ন্যাম ফ্ল্যাটে থাকতেন। তা আমি চিন্তা করলাম আমি ন্যাম ফ্ল্যাটে থাকলে খুব কাছাকাছি থাকতে পারবো, কারণ তখন আর ম্যাডামকে তো অনেকটা কি বলবো ক্যান্টনমেন্টের বাইরে খুব একটা যেতে দিত না, ঝামেলা করতে করতো। তখন আমরা কয়েকজন মাত্র হাতে গোনা 4-5 জন নেত্রী আমরা ম্যাডামের সাথে সাক্ষাৎ করতাম। তো এবং আমি ন্যামফ্ল্যাটে অবস্থান নিলাম, এবং সেই অবস্থান নেওয়ার কারণে ওই সময় কিন্তু আমরা নারীরা একটা বিরাট ভূমিকা পালন করেছি। এবং আপনাদের মনে আছে কিনা, নির্বাচন কমিশনার কিন্তু তখন শামচুল হুদা ছিল সম্ভবত। তো সে বলছিল যে বিএনপি তো খালি নারী কর্মীদেরই দেখি, আর তো নারী নেত্রীদেরই দেখি, আর তেমন কোনো নেতাদের খুব একটা দেখা যায় না। ওই সময় আমরা নারীরা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছিলাম। ম্যাডাম যেখানে যেতেন, সবার রাজনীতি মানে ছিল অনেকটাই, কি বলবো, তারা রাজনীতি করতে পারতো না, কিন্তু আমরা কয়েকজন নেত্রী মানে সারাক্ষণ আমরা এখানে প্রোগ্রাম হচ্ছে দৌড়ে যেতাম। মানে যেমন ধরেন সাব জেলের ওখানে যেতাম, তারপরে ইসের কি জানো কোর্টে, হাইকোর্টে, কখনো হাইকোর্টে যেতাম, কখনো জজ কোর্টে যেতাম, কখনো ওই সংসদ ভবন, হ্যাঁ সংসদ ভবন এরিয়াতে প্রোগ্রাম থ্রো করতো। ওখানে আর কেউ না গেলে মানে আমি ছুটে চলে যেতাম, কয়েকজন মেয়েটে নিয়ে ওখানে চলে যেতাম। আর খন্দকার দেলোয়ার হোসেন ওনার যত প্রোগ্রাম ছিল ওনার পাশে পাশেই সবসময় থাকতাম। তো 111 ওই 2টা বছর আমি বলবো যে কন্টিনিউস মানে প্রোগ্রাম গুলাতে অংশগ্রহণ করতাম। এবং এটা একটা বিষয়। আর পরবর্তীতে যেটা হলো যে যখন 2000 মানে পরে শেখ হাসিনা যখন নির্বাচিত হলো 2008-এর পরে 5 বছর তো আমরা এই ধরনের নানা রকমের প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটালাম। কিন্তু 2013-র পরে যখন মানে ওই যে গুমের বিষয়টা আসলো, এর পরবর্তীতে যেটা হলো যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন ক্যাঙ্গারু কোর্টে নেওয়া হলো, তখন আমি মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তা আমাদের মহিলা দলের সভানেত্রী এবং সেক্রেটারি ওনারা দুজন মানে ওই ক্যাঙ্গারু কোর্টে ম্যাডামের সাথে ওনারা যেতেন। আর আমাকে দায়িত্ব দেওয়া হলো ওই ইউনিভার্সিটি, হাইকোর্ট টু ইউনিভার্সিটি ওই এরিয়াতে, মানে মূলত ম্যাডাম যখন যাবেন এবং আসবেন, যাবার সময় থেকে শুরু করে আসা পর্যন্ত, ব্যাক করা পর্যন্ত আমরা ওখানে অবস্থান নিয়ে থাকতাম। আমাকে দায়িত্ব দেওয়া হলো মহিলা দলের উত্তর দক্ষিণের যত নারী নেত্রীরা আছে তাদের নিয়ে মানে ওই জায়গায় অবস্থান নেওয়া। তো ওই ওই সময়টায় যে কি ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর ছিল বলতে এটা যে
প্রথমত যে আমরা এটা হলো হাইকোর্ট থেকে কার্জন হলের ওই এরিয়াটায় আমরা অবস্থান নিতাম, কখনো কখনো হাইকোর্টের ওই জায়গায় নিতাম, কিন্তু হাইকোর্ট ম্যাক্সিমাম সময় লক করে দিত, আমাদের ঢুকতে দিত না। তো কার্জন হলের গেটের ওই জায়গাটাও লক করতো, কিন্তু ওই যে রোডের ওই সামনেটাই আমরা বসতাম। তো ও সব সময় যখনই বাসা থেকে বের হতাম সারাক্ষণ দোয়া ইউনুস যত দোয়া দুরূদ ছিল সব পড়তাম। কারণ কি, গ্রেপ্তার হওয়ার ভয়টা বড় ছিল না, বড় ছিল যে একদিকে ওই জায়গায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মাস্তানরা আছে, অন্যদিকে পুলিশ লীগের মাস্তানরা আছে, দুইজনের কার যে তোপের মুখে পড়ে মান সম্মান ইজ্জত। কারণ ওই সময়টা তো জানেনি, যেটা হতো যে মেয়েদের জামা কাপড় টানাটানি করতো, ওড়না টোনা টানাটানি করতো, মানে ইজ্জত নিয়েই বাসায় ফেরা। সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ গ্রেপ্তার হলে হই কিন্তু সমস্যা নেই, কিন্তু আমি যেন মানে যেহেতু আমি এই ধর্মপ্রাণের একজন মুসলিম নারী, আমি যেন হ্যাঁ আমার ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারি। তো ওই সময়টায় হলো কি, ওই 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 প্রায় 1.5-2 বছরে আমার প্রায় 14টা, ওখানে যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটা মামলায় আমি কিন্তু আসামি হয়েছিলাম, এবং প্রায় 14টার মতো আমার মামলা হলো। এবং এই মামলাগুলার প্রত্যেকটার মানে ঠিকানা হলো আমার মাদারীপুরে। এবং এই এই প্রথমত একটা নরকের যন্ত্রণা, সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থেকে আমাকে কাজ করতে হতো। দ্বিতীয়ত আমার মামলা হলো, এবং মামলাগুলো প্রথম দিকে হাইকোর্ট থেকে 3 মাসের একটা জামিন নিয়েছিলাম, কিন্তু 3 মাস পরে তো আমি ফেরারি হয়ে গেলাম। এই ফেরারি হবার কারণে আমাকে আহ মানে প্রোগ্রাম গুলা অনেকটা পলাতক অবস্থায় করতে হতো। তা আমি মাদারীপুরে, এখন আমার যাওয়া অনেকটা, মাদারীপুরে আমি একটু খোঁজ খবর নিলাম, তো ওরা বললো যে আপা প্রত্যেকটার ওয়ারেন্ট কিন্তু আপনার এখানে, আপনি সারা বাংলাদেশে হয়তো নারী নেত্রী হিসাবে আপনি প্রোগ্রাম গুলো হয়তো করতে পারতেছেন যেভাবেই হোক, কিন্তু আপনি যখন এই মাদারীপুরে আসবেন আপনি কিন্তু গ্রেপ্তার হয়ে যাবেন, কোনো অবস্থাতেই বাঁচতে পারবেন না। তা আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমাকে মানে আমাকে বাইরেও থাকতে হবে এবং দলের জন্য কারণ আমি যদি এই মুহূর্তে গ্রেপ্তার হই, হ্যাঁ হ্যাঁ না, এই মুহূর্তে আমি গ্রেপ্তার হই তাহলে আমার দলের নারী নেত্রীরা ওরা কিন্তু হয়ে যাবে, নার্ভাস হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি আম, মানে এইটা সবসময় মাথায় নিয়ে যে আমাকে বাইরেও থাকতে হবে এবং বেস্টটা দিতে হবে, মানে সবচেয়ে বেশি কাজ করতে হবে। তা আমি এই কাজগুলো করলাম। আর এই যে 14টি মামলার এটার যে কি হেনস্থা, প্রথমত এখানে একটু বলি, প্রথমত একটু চেষ্টা করলাম থানার সাথে যোগাযোগ করে যে অর্থের বিনিময়ে কিছু একটা করা যায় কিনা। তো এরকম একটা করা হয়েছিল। সে